হাইওয়ে ইঞ্জিনিয়ারিং থেকে যে বেসিক কোশ্চেন তোমার ধরে যে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপ অফ পেভমেন্ট, সেই পেভমেন্ট গুলো সম্পর্কে, পেভমেন্ট ডিজাইন আর জিওমেট্রিক ডিজাইন, এই দুটো চ্যাপ্টার হাইওয়ে ইঞ্জিনিয়ারিং খুব ভাইটাল। তুমি যে হাইওয়ে ইঞ্জিনিয়ারিং যখন তুমি পড়বে, জিওমেট্রিক ডিজাইন থেকে তোমার কোশ্চেন করবে। আদারওয়াইজ যদি তুমি প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করো সেক্ষেত্রে পেভমেন্ট ডিজাইনটা তোমার আসবে। প্রথম কোশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপ অফ পেভমেন্ট। তোমরা জানো এটা কমন কোশ্চেন, ফ্লেক্সিবল পেভমেন্ট, রিজিড পেভমেন্ট আর কম্পোজিট পেভমেন্ট। এবার তার থেকেও বেশি মানে কমন কোশ্চেন, মানে মোটামুটি তোমার 10টা স্টুডেন্ট যদি ইন্টারভিউ ঢোকে তার মধ্যে তোমার 4টে স্টুডেন্টকে জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ সিভিয়ার, ঠিক আছে? রোডস থেকে যদি কোশ্চেন অ্যাটাক করে। দেখো সিভিয়ার ইজ দ্য, তোমার এটা ভালোভাবে একটু গুছিয়ে বলবে, ক্যালিফোর্নিয়া বিয়ারিং রেশিও, ঠিক আছে? ওটা তোমরা একটু ভালোভাবে একটু গুছিয়ে বলবে। সিভিয়ার ইজ দ্য penetration test used to evaluation the subgrade strength, এটা কিন্তু evaluate the subgrade strength of road and the pavement. It is express a percentage of the actual load causing penetration in the test to the standard load. The higher severe value indicate a stronger subgrade and it is determine the thickness of pavement layer, ঠিক আছে? এই টার্মটুকু তোমার বললেই হবে। Explain the Marshall mix design, the sample preparation, stability flow, তোমার test and analysis. How do you design a flexible pavement? এটা কিন্তু তোমার কনসেপচুয়াল কোশ্চেন, তোমার কনসেপচুয়াল কোশ্চেন, এর আনসারটা তোমরা দিবে বিভিন্ন স্টেপে ফ্লেক্সিবল পেভমেন্ট ডিজাইন করা হয়। তোমার ট্রাফিক অ্যানালাইসিস প্রথমে করবে তুমি, এস্টিমেটিং দ্য নাম্বার অফ ভেহিকেল, অ্যাক্সিয়াল লোড এন্ড রিপিটেশন। 7 দিনের ট্রাফিক তুমি মিনিমাম তোমার করতেই হবে। তো সাবগ্রেড স্ট্রেংথ ইভ্যালুয়েশন, কন্ডাক্টিং সিভিয়ার টেস্ট টু অ্যাসেস সয়েল স্ট্রেংথ, তোমার সাবগ্রেড স্ট্রেংথটা তোমাকে সিভিয়ার টেস্ট দিয়ে দেখতে হবে। লেয়ার থিকনেস ক্যালকুলেশন, ইউজিং ডিজাইন চার্ট or empirical formula based on the traffic and severe value to determine the thickness of subbase, base and surface layer. Material selection, choosing the appropriate material for each layer based on durability, cost and availability. তো যে জায়গায় যে মেটেরিয়ালটা তোমার অ্যাভেলেবেল সেই জায়গায় তুমি সেই মেটেরিয়ালটা ধরবে। তুমি নর্থ বেঙ্গল যখন কাজ করবে ওখানে লোকাল মেটেরিয়াল বেশি অ্যাভেলেবেল, তুমি এখানে যদি ভাবো নর্থ বেঙ্গলে সাদা হোয়াইট স্যান্ড পাওয়া যায়, সেটা তোমার ইউজ করতে হবে। বা তুমি ওখানে যদি নর্থ বেঙ্গলে তোমার হোয়াইট স্টোন পাওয়া যায়, তো সেটা যদি তোমার এআইভি রেঞ্জের মধ্যে থাকে তুমি সেটা লোকালি মেটেরিয়াল ইউজ করবে। সাউথ বেঙ্গল থেকে মেটেরিয়াল নিয়ে গেলে তো কস্ট অনেক বেড়ে যাবে। তো সেটাই বলেছি। দেখো কিছু কিছু ক্ষেত্রে তোমার যখন তুমি ফ্লেক্সিবল পেভমেন্ট ডিজাইন করবে টার্মগুলো কিন্তু খুব ম্যান্ডেটরি, এগুলো তুমি করবে। তার সঙ্গে যেটা তোমার ডিজাইন, এই যে লেয়ার থিকনেস কত আসবে ক্যালকুলেট, তোমার একটা সফটওয়্যার আছে সেটা আইআইটি পেভ, ঠিক আছে? আইআইটি পেভে লাস্টে তোমার ভ্যালু পুট করে, এই যে ভ্যালুগুলো তুমি ডাটা কালেক্ট করছো এটা পুট করে তারপরে তোমার অটোমেটিক চলে আসে আইআইটি পেভ, ঠিক আছে? এটা কিন্তু তোমার ডিজাইন অফ ফ্লেক্সিবল পেভমেন্ট, ফ্লেক্সিবল পেভমেন্টটা কিন্তু বেশি ইউজ হয়। তারপরে যাচ্ছি হোয়াট আর দ্য স্টেপ ইনভলভ ইন ডিজাইন অফ রিজিড পেভমেন্ট। এটা তো আরেকটা জিনিস, এখানে সেম জিনিস আসবে তোমার ট্রাফিক অ্যানালাইসিস, তোমার স্ল্যাব থিকনেস ক্যালকুলেশন আর জয়েন্ট ডিজাইন, deciding on type and spacing of joint, expansion, contraction and construction joint to manage stress due to temperature change and traffic load. তোমার ডাবল বার যেগুলো থাকে রিজিড পেভমেন্ট করার সময়, তোমার তোমার এক্সপেনশন কন্ট্রাকশন বোথ জয়েন্ট কিন্তু ওখানে প্রোভাইড করা হয়। রেইনফোর্সমেন্ট কনসিডারেশন, ইট নেসেসারি ডিজাইনিং স্টিল রেইনফোর্সমেন্ট টু কন্ট্রোল ক্র্যাকিং। তো রিজিড পেভমেন্ট যখন তুমি করবে, তুমি থ্রু আউট তো ফ্লেক্সিবল পেভমেন্টের মতো নয়, তুমি ধরো সাপোজ 5 মিটার করে করে করবে, মানে যে পোর্শনটা তোমার ক্র্যাক হবে ডাল বারগুলো তুমি বিছাবে। তারপরে যদি তোমার রিজিড পেভমেন্ট বিশেষ করে ভিলেজ রোডে করা খুব টাফ, মানে ট্রাফিক প্রথমত বন্ধ রাখতে হয় 28 দিন, বা এমডিআর এও টাফ আছে। এমডিআর মেজর ডিস্ট্রিক্ট করে যদি তুমি রিজিড পেভমেন্ট করো সেক্ষেত্রে তোমার 5.5 যদি রাস্তা হয়, এমডিআর মানে তো 5.5, তাহলে তোমার হাফ হাফ করে করলেও 2.75
অনেক সময় ট্রাফিকে প্রবলেম হয় যদি বেশি তোমার মার্কেট এরিয়া হয় বা এইসব এরিয়াগুলো নেই। তো রিজিট পেমেন্ট তোমার এনএইচ ফেনএইচ এর জন্য ঠিক আছে। আর নর্মালি পঞ্চায়েত পঞ্চায়েত যেগুলো করে ওগুলো তো রিজিট পেমেন্ট তো নয়, এবং নর্মাল পিসিসি রোড, ঠিক আছে। অ্যাকচুয়ালি যেটা বলবে তুমি, তুমি কি জানো কি দেখেছো তার থেকে বড় ব্যাপার হচ্ছে কোড কি বলছে। তো কোডের রেসপেক্টে তোমরা বলবে তার ডিজাইন কত আসা উচিত, বা ডিজাইন ছাড়া বা কোড ছাড়া কোনো কথা তোমরা বলবে না, ঠিক আছে। হয়তো অনেক সময় পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে কাজ করতে হতে পারে, নর্মাল পিসিসি দিতে তোমার রাস্তা দেখছো এরকম, কিন্তু কোড এরকম কোনো মতেই বলছে না। দেখো, এক্সপ্লেন দ্য ইম্পর্টেন্স অফ ড্রেনেজ। তোমরা জানো যে ক্যাম্বার দেয় ড্রেনেজের জন্য, কতটা ইম্পর্টেন্স যদি বলে। দেখো, ড্রেনেজ হুইচ ক্যান lead to pavement deterioration such as weakening of subgrade, stripping of asphalt, and the freeze draw damage. Proper drainage ensure the pavement by efficiency, challenging surface water away the prevent the pavement layer. What are the common type of pavement failure and how can they be prevent? দেখো পেভমেন্টে কি কি ফেলিওর তোমরা হয় আগের দিন বললাম। তো রাটিং ফেলিওর, ক্র্যাকিং হয়, পটহোলস হয়, ঠিক আছে। এগুলো কিন্তু যারা তোমরা সাইডে রাস্তা রাস্তা নিয়ে কাজ করছো তারা কিন্তু এই কোশ্চেনগুলো করে। তুমি আগের ভিডিওগুলো দেখবে, ওখানে পুরো ডিটেলসে এগুলো বলে দিয়ে আছে রাটিং, ক্র্যাকিং, পটহোলস কি, একটা ভিডিও ভালোভাবে করেছি আমি রোড রাস্তা নিয়ে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বিটুইন অ্যাসফাল্ট? দেখো, বিটুমিন হচ্ছে ইট ইজ যে ভিসকাস ব্ল্যাক সাবস্টেন্স অবটেন থ্রু দ্য distillation of তোমার oil bitumen used as a binder of in road construction. As per বলছে mixture of aggregate, sand, gravel, crushed rock and bitumen. Describe the process of laying a flexible pavement. ফ্লেক্সিবল পেমেন্টে দেখো যে প্রসেসগুলো আছে, সাবগ্রেড প্রিপারেশন প্রথমে তোমাকে করতে হবে। মানে প্রথমে তোমাকে সাবগ্রেডটা রেডি করতে হবে। সাবগ্রেড কি মানে এক্সিস্টিং যে সয়েল, মানে এটা মাটি দিয়ে করে তোমার, ঠিক আছে। এটা সয়েল দিয়ে তোমার সাবগ্রেডটা তৈরি করবে বা এমব্যাঙ্কমেন্টটা করবে, ঠিক আছে। এটা তোমার 150 থেকে 300 মিনিমাম হতেই হবে হাইট, ঠিক আছে। 150 থেকে 300 সাবগ্রেড তোমার হয়ে গেল। এটাকে তুমি জল দিয়ে কনসোলেট করলে তোমার তুমি সাবগ্রেড তুমি প্রিপারেশন করে নিলে। সাবগ্রেডের পরে তোমার আসবে সাবগ্রেড প্রিপারেশন হয়ে গেল, তারপর লেইং দা সাববেস লেয়ার। সাবগ্রেডের পর তুমি প্রথমে যে লেয়ারটা দিবে সেটা হচ্ছে সাববেস, মানে জিএসবি তুমি দিতে পারো, গ্রাউন্ড সাববেস, যেটা তোমার জেনারেলি হয়। এটা তোমার থিকনেস 100 থেকে 200 মধ্যে হয়, ঠিক আছে। 100 থেকে 200 মধ্যে তোমার থিকনেস হবে। জিএসবির পরে তোমাকে বলছে যে কি লেয়ার বলছে, বেস লেয়ার। বেস লেয়ারের মধ্যে তুমি দেবে এখানে ডাব্লিউবিএম, ওয়াটার বাউন্ড ম্যাকাডাম দিতে পারো, বা এখন যে টেকনিক নতুন হচ্ছে ডাব্লিউএমএম, ওয়েট মিক্স ম্যাকাডাম, ঠিক আছে। এবার ডাব্লিউবিএম করতে গেলে তুমি তো 75 বেশি থিকনেস দিতে পারবে না সিঙ্গেল লেয়ারে। তো তোমার যদি 150 থিকনেস লাগে তুমি দুটো লেয়ারে করবে, 3টে লেয়ার লাগবে 225 লাগবে। ডাব্লিউএম তুমি যদি করছো সেক্ষেত্রে তোমার একবারই তুমি 200 mm এর থিকনেসে লেয়িং করতে পারবে। এই ডাব্লিউবিএম আর ডাব্লিউএম এর মধ্যে পার্থক্য কিন্তু কোশ্চেন খুব জিজ্ঞেস করে। ডাব্লিউবিএমটা হচ্ছে ম্যানুয়ালি, তুমি সাইডে তুমি মেটেরিয়াল বিছাচ্ছ, তারপরে তুমি স্ক্রিনিং করছো 11.2 বা 13.2 পাথর দিয়ে, তারপরে জল দেওয়ার পর রোল করছো। তা রোল করার সময় ডাস্টে বাইন্ডিং মেটেরিয়াল স্টোন ডাস্ট তুমি দিয়ে রোল করতে করতে যাবে। এরকম ভাবে 75 লেয়ারে তোমার ডাব্লিউবিএম করা হয়। তোমার ওয়াটার বাউন্ড ম্যাকাডাম, ঠিক আছে, তুমি ওয়াটার দেবে, একটা ম্যাকাডাম তৈরি হবে, ঠিক আছে। নিজে নিজে তুমি ম্যানুয়ালি করছে করছে তো তার জন্য টাইমটা বেশি লাগে, হ্যাঁ।
একটা তুমি ম্যানুয়ালি করছো। আর ওয়েট মিক্স ম্যাকাডাম তো প্ল্যান্টে মিক্সিং হয়ে আসছে মেটেরিয়াল সবকিছুই, এসে জাস্ট তুমি পেপারে লে করে দিচ্ছ, ঠিক আছে। তো এটা স্পিড অনেক বেশি কাজ করার রেসপেক্টে, তো এখন ওয়েট মিক্স ম্যাকাডামটা ইউজ বেশি হচ্ছে। তো সারফেস কোর্স অ্যাপ্লিকেশন, তো এখানে অনেক সময় তোমার দেখবে বিভিন্ন রকম জেলা পরিষদ বা তোমার পিএনআরডি এর উপরে কিন্তু ডাব্লিউবিএম হয়ে গেল, তো বেস্ট লেয়ার পেমেন্ট, এরপরে কিন্তু প্রি মিক্সিং সিল কোড 20 পিসিএসসি দিয়ে দেয়, ঠিক আছে। 20 এর উপর তুমি পিসিএসসি দিবে, হ্যাঁ পিসিএসসি প্রি মিক্সিং কার্পেট সিল কোড। ডাব্লিউবিএম বলো বা ডাব্লিউএম এর উপরে তুমি ড্রেসিং করবে, ড্রেসিং করার পর তুমি প্রাইমার কোড দেবে, প্রাইমার করার কোড দেওয়ার 24 থেকে 48 ঘন্টা পর তুমি ট্যাগ কোড দিয়ে তারপরে প্রি মিক্সিং করবে, তারপরে উপরে 6 সিল কোড করে, ঠিক আছে। তো এটা একটা টেকনিক। নরমালি এই রাস্তাটা যখন তুমি করবে ডিজাইন তোমার থাকবে, ডিএলপি থাকবে 1 ইয়ার, ঠিক আছে, 1 ইয়ার ডিএলপি পিরিয়ড। এটা কিন্তু কোনো ডিজাইন ফলো করা হচ্ছে না এখানে, ঠিক আছে, যেহেতু অন টাইপস অফ ভিলেজ রোড ভিআর। ভিলেজ রোডের যে কোডটা আছে তাতে ট্রাফিক সেরকম আসে না। এবার যখনই তুমি এমডিআর করবে বা তুমি স্টেট হাইওয়ে করবে, ঠিক আছে, বা ন্যাশনাল হাইওয়ে করবে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে ডিজাইন মাস্ট। এখানে কিন্তু তুমি সেম জিনিসই করবে। সেখানে কি করবে দেখো, এখানে প্রথমে তুমি সাবগ্রেডটা বানালে, সাবগ্রেড বানানোর পর তুমি নর্মালি জিএসবি একটা লেয়ার দিবে, সাবগ্রেড, তারপরে সাব বেস আসবে, সাব বেসের পর তার বেস লেয়ার আসবে। সেক্ষেত্রে তুমি ডাব্লিউবিএম বা ডাব্লিউএমএম দিতে পারো, ডাব্লিউএমএম ধরো স্টেট হাইওয়ে হচ্ছে, এটা তুমি জিএসবি দিচ্ছ। ডাব্লিউএম পরে আর বিটুমিনের সারা একটা লেয়ার হবে, এটা বলে দুটো টার্ম আছে এটার। এটা হচ্ছে এই যে ডাব্লিউএমটা হচ্ছে নন বিটুমিনাস বেস কোর্স, কিন্তু যখন তুমি এখানে বিটুমিনাস তুমি বিএম করবে, বিটুমিনাস ম্যাকাডাম করতে পারো বা ডিবিএম করতে পারো, বিএম ডেন্স বিটুমিনাস ম্যাকাডাম। তো এই যে তোমার টার্মটা, এটা হচ্ছে বিটুমিনাস বেস কোর্স বা বাইন্ডার কোর্স তুমি বলতে পারো, ঠিক আছে, এটা কিন্তু বাইন্ডার কোর্স, হুম, বা বিটুমিনাস বেস কোর্সও তুমি বলতে পারো। এর উপরে যেটা আসবে সেটা হচ্ছে তোমার সারফেসিং কোর্স, হ্যাঁ, বা ওয়ারিং কোর্স তোমার আসবে। তুমি এখানে এসডিবিসি সেমি ডেন্স বিটুমিনাস কনক্রিট ইউজ করতে পারো, এসডিবিসি তুমি ইউজ করতে পারো, বিসি বিটুমিনাস কনক্রিট, তুমি এর উপরে পিসিএসসিও দিতে পারো, পিসিএসসি বা এমএসএস মিক্স সিল সিল কোটিং, ঠিক আছে, বা তুমি ম্যাস্টিক অ্যাসফাল্ট দিতে পারো টপ লেয়ারে, ম্যাস্টিক অ্যাসফাল্ট। এগুলো হচ্ছে তোমার একটা ডিজাইন করে রাস্তায় থিকনেস গুলো তোমার আসবে, ঠিক আছে। তুমি ধরে রাখবে মোটামুটি যখন তুমি স্টেট হাইওয়ে বা এনএইচ বা এমডিআর করবে, মিনিমাম ওভারঅল থিকনেস রাস্তা তোমার আসতেই হবে 550 থেকে 650 মধ্যে আসতেই হবে এটা। আর নর্মাল যখন তুমি যে কোনো ভিলেজ রোড করবে বা সাপোজ পিএমজিএসওয়াই রাস্তা করছো বা জেলা পরিষদ রাস্তা করছো, সেক্ষেত্রে উইদাউট ডিজাইন তুমি করলে মিনিমাম কত করবে, তুমি সাপোজ যে সাবগ্রেড করলে জিএসবি থেকে তুমি ধরো তুমি তুমি 150 জিএসবি করলে, 150 ডাব্লিউএম করলে 300, আর উপরে পিসিএসসি করলে তোমার 20, ধর 320 থেকে ম্যাক্সিমাম 450 আসবে, ঠিক আছে। এই থিকনেসটা কিন্তু মনে রাখবে, তুমি ডিজাইন দিয়ে করছো না উইদাউট ডিজাইনে করছো, এটা কিন্তু অনেকটা ভাইটাল, ঠিক আছে। কিছু অ্যাড করে মনে হচ্ছে। স্যার ভিলেজ রোডটা আগে করে বলবেন। এই যে রাস্তার থিকনেসটা, কে কে বলছো? মৃত্যুঞ্জয় বলছি। আচ্ছা আচ্ছা, আরেকবার বলবো তো, কোথায় অসুবিধা হলো বলো, মানে কোথায় প্রবলেম কোথায় হচ্ছে। এর আগে তো অনেক স্যার থিকনেস গুলো স্যার। এর আগে তো একই জিনিস নিয়ে অনেকবার বলেছি আমি। দেখো এই যে থিকনেসের ব্যাপারটা, তোমাকে কি বললাম, থিকনেস হচ্ছে কি কিসের উপর ডিপেন্ড করে, তার ট্রাফিক লোড, বা তারপরে তোমার সয়েল কি কন্ডিশনে আছে, তার সিভিয়ার ভ্যালু কি, ঠিক আছে, এসব ডাটার উপর ডিপেন্ড করে রাস্তার থিকনেস তোমার আসে। তো তুমি যখন ভিলেজ রোড করবে তখন একরকম ডিজাইন হয়, তখন যখন তুমি এমডিআর করবে, স্টেট হাইওয়ে করবে, ন্যাশনাল হাইওয়ে করবে, তখন ডিজাইনটা অন্যরকম। তো পার্থক্য কি থাকছে, যখন ভিলেজ রোড তুমি করছো তখন ডাইরেক্ট তোমার নন বিটুমিনাস বেস কোর্স, যেটা তোমার ডাব্লিউবিএম বা ডাব্লিউএম এর উপরে তুমি একটা বিটুমিনাস লেয়ার চাপিয়ে দিচ্ছ 20 পিসি, বা তুমি নর্মালি 20 পিএমসি কোটি করে, ঠিক আছে। ডাব্লিউবিএম এর উপর ডাইরেক্ট ম্যাস্টিক অ্যাসফাল্ট তুমি করতে পারবে না, ঠিক আছে। তো এখানে যেটা হচ্ছে যে এই যে রাস্তার যে ডিজাইনটা হচ্ছে, এটা 1 বছরের জন্য ডিজাইন হচ্ছে। মানে ভিলেজ রোডে ট্রাফিক তো সেরকম আসে না, যে ট্রাফিক লোড রাস্তার যে ডিজাইনগুলো তুমি করবে পার্টিকুলার
এত তোমার অ্যাক্সিয়াল লোড গুলো উপরে তুমি ট্রাফিক ডিজাইন তুমি করতে পারবে। কিন্তু এমডিআর এর ক্ষেত্রে বা স্টেট হাইওয়ের ক্ষেত্রে তার একটা নির্দিষ্ট তোমার ট্রাফিক লোড আছে, তখন গাড়ি চলে, ডাম্পার চলছে, বাস চলছে, অটোমেটিক তোমার ট্রাফিক চলে আসবে। তো সেক্ষেত্রে তোমার রাস্তায় একটা মিনিমাম থিকনেস দিতেই হবে, ঠিক আছে। সেক্ষেত্রে তুমি সাবগ্রেড তৈরি করলে, সাবগ্রেড যে মাটি ফাটি দিয়ে তুমি এমব্যাঙ্কমেন্টটা বানালে, তারপরে তুমি সাবগ্রেডের পর সাব বেস, হ্যাঁ, গ্রাউন্ড আর সাব বেস, জিএসবি যেটা বলে। নর্থ বেঙ্গল হলে তুমি নর্থ বেঙ্গলে তোমার এখানে তোমার স্টোন আর স্যান্ডের পার্সেন্টেজ বেশি থাকে 60-40। তোমার অনেক সময় সাউথ বেঙ্গলে তোমার ওই জিএসবি করে ব্রিক ব্যাটস এর সঙ্গে স্যান্ড মিক্স করে। নর্থ বেঙ্গলের দিকে তোমার করে আরবিএম পাওয়া যায়, রিভার বেড ম্যাটেরিয়াল। রিভারে বর্ষা চলে যাওয়ার পর, মানে নর্থ বেঙ্গল নদীগুলোতে বেশি জল থাকে না, তো ওখানে যে রিভারের যে রেডিমেড মালটা পাওয়া যায়, রিভার বেড ম্যাটেরিয়াল বলে আরবিএম, ওখানের সঙ্গে তোমার ওই স্টোন, স্যান্ড সব মিক্স থাকে, এই মালটা দিয়ে জিএসপি তুমি করতে পারো। তারপরে তোমার শুরু হচ্ছে বেস লেয়ার। বেস লেয়ারের মধ্যে তোমার ডাব্লিউবিএম আর ডাব্লিউএমএম। এবার কখন তুমি কোনটা করবে, কখন ডাব্লিউবিএম করবে, কখন ডাব্লিউএমএম করবে, সেটা ডিপেন্ড করছে। দেখো অ্যাকচুয়ালি এখন এমডিআর, স্টেট হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে, ধরে নাও যে এখানে ডাব্লিউবিএম আর হবে না, ঠিক আছে, এটা ওল্ড টেকনিক। এখন নতুন টেকনিক হচ্ছে ডাব্লিউএমএম, ওয়েট মিক্স ম্যাকাডাম। ওয়েট মিক্স ম্যাকাডামটা কি? এটা হচ্ছে প্ল্যান্টে মালটা মিক্সিং হয়। তুমি নর্মাল যে রেশিও গুলো থাকে, এগ্রিগেট বলো, তুমি নিচ থেকে উপরে যত যাচ্ছ পাথরের সাইজ কিন্তু কমবে। নিচ থেকে উপরে যত যাচ্ছ ক্যাম্বারের তোমার এটাও কিন্তু কমবে, ঠিক আছে। তোমার ক্যাম্বারের স্লোপটা কিন্তু কমবে। উপরের দিকে নিচের দিকে যত তুমি থাকবে পাথরের সাইজ বাড়বে, ঠিক আছে। এখানে তোমার একটা জিনিস মনে রাখতে হবে যে ডাব্লিউএমএম হচ্ছে প্ল্যান্টে তোমার মিক্সিং হচ্ছে। প্ল্যান্টে মিক্সিং হয়ে সে মালটা তুমি ডাইরেক্ট তুমি যেরকম তুমি বিটুমিনাস ম্যাকাডাম নিয়ে আসছো বা ডিবিএম নিয়ে আসছো, ডাইরেক্ট তুমি সাইডে নিয়ে এসে তার সঙ্গে যে ধরো ডাব্লিউএমএম তুমি করছো 9.5 দ্য ডিজাইন মিক্সে জল তুমি অ্যাড করতে হবে। তো সেই হিসাবে জল অ্যাড করে সবকিছু অ্যাড করা থাকছে, জল বলো, স্যান্ড বলো, ওখানে 2.4 এগ্রিগেট বলো, কত গ্রেড তুমি ডাব্লিউএমএম করছো সেটার উপর ডিপেন্ড করছে, হ্যাঁ, গ্রেডিং কত তুমি অ্যাপ্লাই করছো। তার উপরে পাথরের সাইজ গুলো হয় 24 থেকে 37 এর মধ্যে। তো 22.4 থেকে 37.5 এর মধ্যে। তো সেই ক্ষেত্রে তোমার যে তুমি মেকানিজমটা তৈরি করবে ওটা পুরো রেডি, শুধু জাস্ট লে করতে হবে সাইডে এসে। সাইডে তুমি 200 mm থিকনেস লে করলে 200 mm তুমি একবারে কম্পাকশন করতে পারবে। হ্যাঁ, তুমি স্ট্যাটিক বলো, ট্যান্ডম রোলার দিয়ে তুমি একবারে কম্পাকশন তুমি করতে পারবে। ডাব্লিউএমএম এ অনেক সময় সয়েল কম্পাক্টর দিলে ভালো হয়, সাবগ্রেডে তো তোমার সয়েল কম্পাক্টর লাগেই। তারপর তুমি কি করলে ডাব্লিউএমএম তোমার হয়ে যাওয়ার পর তার ডেনসিটি আসতে মোটামুটি 15 থেকে 20 দিন লেগেই যায়। তুমি তুমি কম্প্যাকশন টেস্ট করবে, স্যান্ড রিপ্লেসমেন্ট মেথডে তুমি ইউজ করো, অসুবিধা নেই। ডাব্লিউএম এ তুমি করলে তুমি দেখলে 98% মিনিমাম তোমার যদি কম্প্যাকশন হওয়া যায় হয়, তবে তুমি নেক্সট লেয়ারের জন্য ইউ আর এলিজিবল, ঠিক আছে। তো ধরো 98% কম্প্যাকশন তোমার চলে এসছে, তো তুমি স্যার এর পরের লেয়ারটা তুমি করতে পারবে। তার জন্য কি করতে হবে, ডাব্লিউএম এ যে তোমার লেয়ারটা থাকবে সেই লেয়ারটা প্রথমে ড্রেসিং করতে হবে। হ্যাঁ, এখন নতুন টেকনিক, ব্রাশ দিয়ে ঘষে 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 উপরে যে তোমার ডাব্লিউএম এর সঙ্গে পাথর থাকে, ডাস্ট থাকে, এবার ডাস্টটাকে তুমি ঘষে ঘষে বের করবে, মানে পাথরের দাঁতটাকে তুমি বের করবে, মানে পাথরগুলোকে বের করবে, যাতে বন্ডিংটা ঠিকঠাক আছে। মানে তুমি ডাব্লিউএম এর করার পরে যে প্রাইমার কোট মেয়ে রাখো, রাস্তা অনেক সময় দেখে মনে হয় পিচ করে রেখেছে, ঠিক আছে, যদি ঠিকঠাক ড্রেসিং করতে পারো। তো ডাব্লিউএমএম তোমার এখন অনেক তোমার চলে আসছে, ওই ডাস্ট রিমুভ করার জন্য অনেক মেশিন চলে আসছে, হ্যাঁ। তো ব্রাশ দিয়ে তুমি ডাস্ট রিমুভ করলে, করার পর তারপরে তুমি কি করলে, তুমি প্রাইমার কোট মেরে রাখলে। প্রাইমার কোট মারার 24 থেকে 48 ঘন্টা পর তুমি পরের লেয়ারটা করতে পারবে। সেটা হতে পারে তোমার বিটুমিনাস ম্যাকাডাম, বা হতে পারে ডিবিএম, ডেন্স বিটুমিনাস ম্যাকাডাম। তো ডেন্স বিটুমিনাস ম্যাকাডাম বা ডিবিএম যেদিন করবে সেদিনই তুমি ট্যাগ কোট মারবে। ট্যাগ কোট মারার পর তারপর তুমি বিএম বা ডিবিএম করবে, ঠিক আছে। এবার ডিবিএম বা বিএম করার পর তার ডেনসিটি আসতে টাইম লাগবে, তখন তুমি 10-15 দিন পর তখন তুমি আবার পরের লেয়ারটা করতে পারবে, এসটিবিসি বলো বা টপ লেয়ার যেটা দিবে, বিসি বিটুমিনাস কংক্রিট হতে পারে, বা তোমার হতে পারে এমএসএস, মিক্স সিল কোটিং। হ্যাঁ, এটা অতটা ইউজ হয় না এখন। তোমার পিমিসি সিল কোটও করতে পারো, আবার এখানে যেমন ডাইরেক্ট তুমি পিমিসি সিল করছো, এখানে তুমি বিএম করে পিমিসি সিল করতে পারো, ঠিক আছে। ডেন্স যখন হয়ে যাচ্ছে, ডেন্স করে তখন আর উপরে তোমার পিমিক্সিং হয় না,
দেখো ডিবিএম এর সঙ্গে তোমার যাবে বিসি, হ্যাঁ, কারণ এটা ডেন্স কন্ডিশনে যাচ্ছে। যখন তুমি বিএম করছো তখন সাপোজ বিটুমিন তুমি ইউজ করছো 4%, যখন তুমি ডিবিএম করছো বিটুমিনের পার্সেন্টেজ তোমার বেড়ে যাচ্ছে, তখন আরো ডেন্স হয়ে যাচ্ছে 4.5%। যখন এইচডিবিসি করছো তখন দেখা যাচ্ছে বিটুমিন তুমি ইউজ করছো 5%, যখন তুমি বিসি করছো দেখা যাচ্ছে বিটুমিন ইউজ করছো 5.5%। এটা হচ্ছে পার্থক্য, ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এই স্যার জায়গাটা আমি চাইছিলাম যে রোড গুলোর যে ডিফারেন্ট লেয়ারের মিনিমাম থিকনেস গুলো স্যার, যেটা আপনি বলছেন জাস্ট মিস হুম, করে গেলাম, তো ওইটা জিজ্ঞেস করছিলাম। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে বলে দিচ্ছি আরেকবার, ঠিক আছে, ওকে। দেখো, যে তুমি সাবগ্রেড যখন করবে, তুমি সাবগ্রেড করবে, আমি এখানে লিখি, সাবগ্রেড করলে তার থিকনেস মানে যে সয়েল দিয়ে যে তুমি সাবগ্রেডটা করবে সেটা 150 থেকে 300 মিনিমাম হতেই হবে। 150 থেকে 300 হলো, সাবগ্রেড রেডি হয়ে গেল, ঠিক আছে। তারপর তুমি সাব বেস করবে জিএসবি, এটা তুমি 100 থেকে 200, 100 থেকে 200। তারপরে তুমি ডাব্লিউএম করবে, ঠিক আছে, ডাব্লিউএমএম বা ডাব্লিউবিএম করবে। ডাব্লিউবিএম তোমার জেনারেলি 150 থেকে তোমার হবে 250, 250, ঠিক আছে। তারপর তোমার ডিবিএম বা বিএম, এটা তোমার বিএম তোমার হবে ডিবিএম 50 থেকে 50 থেকে তুমি 150 পর্যন্ত যেতে পারে, যদি এনএইচ ফেনএইচ হয় 150 হয়ে যেতে পারে, ঠিক আছে, 75 দুটো লেয়ার হবে। বা নর্মাল এমডিআর ফেমডিআর হলে 50 থিকনেসে ডিবিএম চলে আসে। তার ডিবিএম হলে ডিজাইনে দেখা যায় 50 থিকনেস তোমার হয়ে যাচ্ছে। এটা যে যখন তুমি বিএম করতে যাবে দেখা যায় থিকনেসটা বেড়ে যাচ্ছে, ডিজাইনে 75 লাগছে। তো দেখা যায় 75 বিএম করার থেকে 50 ডিবিএম করলে গভর্নমেন্টে প্রফিট হবে, তার জন্য এখন নতুন টেকনিক ডিবিএম ইউজ করছে, এটাও হতে পারে। তারপরে তোমার যেটা আসবে উপরে যে তোমার সারফেসিং যে কোর্সটা হবে সেটা হচ্ছে তুমি যখন বিসি করবে না, বিসিটা তোমার 25 হয় না, বিসিটা মিনিমাম 30 mm থিকনেসের বিসি করতে হবে তোমাকে, ঠিক আছে। তুমি বিসি করলে বিটুমিনাস কনক্রিট করলে 30 করতে হবে, এইচডিবিসি তোমার 25 হতে পারে, প্রিমিক্সিং সিল হচ্ছে 20 mm, ম্যাস্টিক অ্যাসফল্ট হচ্ছে মিনিমাম 25 mm তুমি করতেই পারো, অসুবিধা নেই, ঠিক আছে। অন রেল অনেক সময় 12.5 mm একটা আইটেম আছে ওটাও করে, তো 50 mm ম্যাস্টিক অ্যাসফল্টও হয়। তো এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারলে? হ্যাঁ স্যার, আরেকটা কোয়েরি স্যার, কথা হচ্ছে যে ভিলেজ রোডের জন্য আপনি বললেন স্যার ডিজাইন দরকার হয় না নর্মালি। না, ভিলেজ রোডের কোড আলাদা। ভিলেজ রোডে তোমার ওখানে স্যার নর্মাল। ভিলেজ রোডের জন্য স্যার আইআরসি এসপি 20 আছে, হুম। আর আইআরসি 70 যে জিওমেট্রিক ডিজাইনের জন্য। এর ব্যাপারটা হচ্ছে যে তোমার ভিলেজ রোডে যখন ট্রাফিক আসে না, ভিলেজ রোডে এই যে থিকনেসটা আমি বললাম এই থিকনেসটা ডিজাইন করতে গেলে আসে না। আমি অনেকবার ভিলেজ রোড যখন ডিজাইন করেছি, জেলা পরিষদ রাস্তা যখন পিডব্লিউডি হ্যান্ড ওভার করেছিল তখন থিকনেস আসেনি। তখন আমরা কি করলাম, আমরা নর্মাল ভিলেজ রোডের রেসপেক্টে এই রোডটা কোন কোন রাস্তার সঙ্গে কানেক্টেড, ঠিক আছে, দেখা যাচ্ছে কোনো পিডব্লিউডি রাস্তার সঙ্গে কানেক্টেড, তো কিছুটা ট্রাফিক আমি ডাইভার্ট করে দিলাম এখানে। আমি বললাম যে এই রাস্তাটা যদি হয় তো সেক্ষেত্রে যদি ওডি সার্ভে করলাম, ওডি সার্ভে করে দেখলাম যে 40% ট্রাফিক এই রোড দিয়ে ডাইভার্ট করে দেবো, তাহলে ট্রাফিকটা লোডটা একটু পেয়ে গেলাম আমি। তো সেক্ষেত্রে ডিজাইনটা ব্যাক ক্যালকুলেশন করে করে ডিজাইনটা নিয়ে আসা হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে। যে নর্মাল তুমি যদি ভিলেজ রোডে ডিজাইন করতে যাও ঠিক আসবে না। মানে ভিলেজ রোডে কি চলে, খুব বেশি হলে ট্রাক্টর চলে, তোমার বিশেষ করে টোটো চলে, টুকটাক গাড়ি চলে, ঠিক আছে, তো পার্সোনাল গাড়িগুলো চলে, যেগুলো তোমার কোনোটাই ডিজাইনের মধ্যে পড়ে না, ঠিক আছে। খুব বেশি হলে তুমি নর্মাল তোমাকে একটা ট্রাফিক লোড আসতে হবে না, যে মিনিমাম এটা অ্যাবাভ হলে তবে সেই সেই ট্রাফিক গুলো তুমি, সেই ভেহিকেল গুলো তুমি ডিজাইনের মধ্যে তুমি নেবে। হুম। স্যার একটা প্রশ্ন ছিল। প্রশ্ন পরে সব লিখে রাখো কি কি কোশ্চেন, আচ্ছা। তো কোশ্চেন গুলো অ্যান্সার দিতে গেলে আমি আর বাকিগুলো পড়াতে পারবো না। লিখে রাখো কি কি কোশ্চেন আছে, লিখে রাখো, আমি সব কোশ্চেন অ্যান্সার দেবো, ঠিক আছে। এবার ঠিক দেখো আছে স্যার। এখানে এখানে যেমন হচ্ছে আইটিএস, হোয়াট ইজ দ্য ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম, এটা তোমার এটা দেখতে পারো তুমি, এটা অতটা দরকার পড়বে না তোমাদের যদিও, কিন্তু এটা জেনে রাখবে অ্যাকচুয়ালি। এখন নতুন যে টেকনোলজি গুলো আসছে, স্মার্ট ট্রাফিক সিগন্যাল, ইলেকট্রনিক্স টোল কালেকশন, ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার, এখানে পিডব্লিউডিতে যারা দিবে অনেক সময় এনএইচএ পোস্টিং হয় তো জিজ্ঞেস ফিজ্ঞেস করে এনএইচএ চিফ ইঞ্জিনিয়ার থাকলে। হোয়াট আর দ্য চ্যালেঞ্জ ইন হাইওয়ে কনস্ট্রাকশন ইন হিলি ট্রেন, এটা খুব কনসেপচুয়াল কোশ্চেন। তোমার স্লোপ স্টেবিলিটি,
The risks of landslide and erosion require careful design and the construction practice, including retaining structure and proper drainage, ensuring the effective drainage to prevent water accumulation and the soil erosion. Accessibility, arch environmental impact. How is GIS used in highway engineering? তোমরা জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম জিআইএস তোমরা পড়েছো সার্ভেতে, ইউজ হাইওয়েতে ইউজ করা হয় দ্য রুট প্ল্যানিং অ্যান্ড অ্যাসেস ম্যানেজমেন্ট এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যানালাইসিস অ্যান্ড ডাটা ইন্টিগ্রেশন এক্সপ্লেনেশন দ্য কম্পোনেন্ট অফ রোড ক্রস সেকশন। তোমাকে বললাম এই টার্মগুলো খুব ইম্পর্টেন্ট। ক্যারেজওয়ে দ্য প্রপার অফ দ্য রোড ইউজ বাই দ্য ভেহিকেল। ক্যারেজওয়ে তুমি কোনটাকে বলবে, দেখো the part of the road used by vehicle, ঠিক আছে। তুমি যে এমব্যাঙ্কমেন্ট তোমার সাপোজ হলো, তুমি এমব্যাঙ্কমেন্টে তুমি ফুটপাথ করলে বা সাপোজ তুমি হার্ড শোল্ডার করলে বা তোমার নর্মালি আর্দেন শোল্ডার তুমি করতে পারো হোয়াটএভার। তো অ্যাকচুয়ালি যে ভেহিকেল তুমি যেটা যাচ্ছে সেই পোর্শনটুকু মানে পুরো বিটুমিনাস পার্টটুকুই তোমার হচ্ছে ক্যারেজওয়ে। এবার দেখা যাচ্ছে তোমার বিশেষ করে এই যে রোড মার্কিং তোমার করা হলো, সাপোজ দেখা যাচ্ছে দু সাইডে 100 বা 150 ছেড়েছে, রোড মার্কিং করা হলো, তাহলে তো অনেক সময় কোশ্চেন করতে পারে যে এটা রোড মার্কিং টু রোড মার্কিং সেন্টার টু সেন্টার কি ক্যারেজওয়ে না পুরো ব্ল্যাক টপটাই ক্যারেজওয়ে বলবে তুমি। তুমি কিন্তু পুরো ব্ল্যাক টপের যে টপ টপ এটাই পুরোটা কিন্তু তোমার ক্যারেজওয়ে, ঠিক আছে। এবার দেখো মানে তুমি 5.5 ধরো বলছে ক্যারেজওয়ে 5.5 মানে 5.5 ধরো রাস্তাটা, তো পুরোটা ব্ল্যাক টপ করা আছে, এটা ক্যারেজে। তারপর তুমি হার্ড শোল্ডার করো বা হোয়াটএভার যা ইচ্ছা করো তুমি, এই যে কিন্তু বিটুমিনাস পার্টটুকু এটাই কিন্তু আমরা ক্যারেজে বলবো। কিন্তু রোড মার্কিং কিন্তু বিটুমিনাসের ধরো দুদিকে 100 বা 150 ছেড়ে রোড মার্কিংটা করা হয়। মানে রাস্তা তোমার অনেক সময় তোমার বাঁক থাকতে পারে বা ঠিকঠাক ই না থাকতে পারে, জায়গা না থাকতে পারে, তো অ্যাকচুয়ালি রোড মার্কিং করে অ্যাকচুয়ালি তুমি রোড মার্কিং তো হ্যাঁ যে রাস্তা ধরো বেঁকে যাচ্ছে মানে তুমি তো ওরকম ভাবে বাঁকা করবে না, তুমি অ্যাকচুয়ালি একটা জায়গা তুমি এস থেকে ছাড়বে দেখে মনে হয় যে রোডটা তোমার ঠিকঠাক দেখতে ভালো লাগার একটা ব্যাপার আছে, বিউটিফিকেশনের ব্যাপার আছে। হোয়াট আর দ্য প্রিন্সিপাল অফ সার্ভে অ্যালাইনমেন্ট। তারপর দেখো আর একটা জিনিস শোল্ডারটা তো বললাম, হার্ড শোল্ডার বলো বা আর্দেন শোল্ডার বলো, এটা এখানে ঝামা ব্রিক ব্যাটস দিয়ে ইউজ করা হয়, মোড়াম দিয়ে করতে পারো তুমি। নর্থ বেঙ্গলের ক্ষেত্রে তোমার সিঙ্গেলস সঙ্গে আরবিএম দিয়ে করে। মিডিয়ান আর সাইড ফ্লো বা এমব্যাঙ্কমেন্ট যেটা রাস্তা থাকছে, সাইড ড্রেন, এগুলো কিন্তু তোমার কম্পোনেন্ট অফ রোড ক্রস সেকশন, এগুলো কিন্তু তোমার বলতে হবে, এটা আমরাও বলবেই তুমি, ঠিক আছে। যে রোড ক্রস সেকশনের মধ্যে প্রত্যেকটা কম্পোনেন্ট রোড ক্রস সেকশন। হোয়াট আর দ্য প্রিন্সিপাল অফ হাইওয়ে অ্যালাইনমেন্ট। যারা তোমরা পড়ছো হাইওয়ে ইঞ্জিনিয়ারিং, যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট অনেকে আছে এর মধ্যে, তোমরা এই যে কোশ্চেন গুলো প্রথমে তোমার বলতে হবে ইকোনমি, সেফটি, তোমার এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট আর ইজ অফ কনস্ট্রাকশন। এই যে টার্মগুলো এই চারটে বললেই তোমার হবে, ঠিক আছে। তোমরা যে কোনো হাইওয়ে ইঞ্জিনিয়ারিং বই খানা জাস্ট বলো বা খুলবে, এই টার্মটা তোমরা দেখবে, দ্য প্রিন্সিপাল অফ হাইওয়ে অ্যালাইনমেন্ট। What are the different method of road classification? তোমার ফাংশনালিটি থেকে ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়ে, মেজর ডিস্ট্রিক্ট রোড, আদার ডিস্ট্রিক্ট রোড এন্ড ভিলেজ রোড অ্যাজ পার আইআরসি, ঠিক আছে। এবার অনেক সময় কোশ্চেন করে যে তোমার ওয়েস্ট বেঙ্গলে কি কি রোড তোমার জেনারেলি আছে, ওটা পরে বলছি। দেখো হোয়াট ইজ দ্য রোল অফ আইআরসি ইন হাইওয়ে ইঞ্জিনিয়ারিং। আইআরসি 1937 1934 or 7 whatever, তো আইআরসি ইন্ডিয়ান রোড কংগ্রেস, এটা কিন্তু তোমার পিএসসি তে এখান থেকে কোশ্চেন করে। ফর্মুলেটিং স্ট্যান্ডার্ড, কন্ডাক্টিং রিসার্চ, প্রোভাইডিং ট্রেনিং, এই তিনটে তোমার তার ফাংশন রোড কনস্ট্রাকশনের ক্ষেত্রে। এক্সপ্লেন দ্য ডিফারেন্ট টাইপ অফ রোড সার্ভে ইউজ ইন হাইওয়ে প্ল্যানিং। তোমার প্রথমে তো তোমরা জানো রিকগনিশন সার্ভে, প্রিলিমিনারি সার্ভে আর ডিটেইল সার্ভে, এই তিনটে। হোয়াট আর দ্য সুপার এলিভেশন এন্ড হোয়াই ইট ইজ প্রোভাইডেড। সুপার এলিভেশন তোমরা বা ক্যান বলো in embankment of road at curve where the outer edge of the road is raised above the inner edge, it is provided. তো তোমার কাউন্টার সেন্ট্রিফিউগাল ফোর্স, ডাব্লিউ স্কয়ার বাই জিআর, যেটা তোমার আসবে। তারপরে
enhance comfort and safety, reduce wear and tear. How do we calculate the stormy side distance? Stormy side distance থেকে কোশ্চেন তোমার করে এটা তোমার বিটি প্লাস বি স্কয়ার 2g, এখানে বিটা হচ্ছে মিটার পার সেকেন্ড, যদি কিলোমিটার পার আওয়ার হতো ফর্মুলা হতো 0.28 ভিটি মনে হয় প্লাস বি স্কয়ার বাই 254 ইন্টু এফ, এটা কিলোমিটার পার আওয়ার হবে। তোমার ভি ভি হচ্ছে তোমার মিটার পার সেকেন্ড, এগুলো কিন্তু ফর্মুলা লিখতে দেয়, ঠিক আছে, জিজ্ঞেস করে এগুলো স্টপ সাইড ডিসটেন্স, জিওমেট্রি ডিজাইনটা ভালোভাবে পড়বে। টিটা হচ্ছে এই যে শুধু ফর্মুলা গুলো মনে রাখলে হবে না, এর তার টার্মিনোলজি গুলো, যে কোনটা কি বা এটা। বি হচ্ছে স্পিড ইন ভেহিকল মিটার পার সেকেন্ডে আছে। টি দা তোমার হচ্ছে রিঅ্যাকশন টাইম, স্টপিং সাইড ডিসটেন্সের ক্ষেত্রে 2.5 সেকেন্ড নেওয়া হয়, ইন্টারভিউ কোশ্চেন করে। ইন্টারভিউ তোমার দেখবে যে তুমি অ্যাকচুয়ালি মানে সত্যি পড়েছো কিনা, না এমসিকিউ মুখস্থ করেছো। তুমি যখন টেক্সট বুক পড়েছো তখন তুমি দেখবে জানো স্টপিং সাইড ডিসটেন্স এর রিঅ্যাকশন টাইম হচ্ছে 2.5 সেকেন্ড, ওভারটেকিং সাইড ডিসটেন্স হলো সেটা 2 সেকেন্ড, ঠিক আছে। এগুলো একটু তোমার একটু ঘাটে ওরা, ঠিক আছে। স্টপিং সাইড ডিসটেন্স জিজ্ঞেস করলো, সঙ্গে বললো যে ওভারটেকিং সাইড ডিসটেন্স তাহলে কত, তাহলে হ্যাঁ তুমি যদি এমসিকিউ পড়ে থাকো তাহলে তো ওভারটেকিং সাইড ডিসটেন্স বলতে হবে না। G is the acceleration due to the gravity 9.81 meter per second square বলতে পারে। F is the coefficient of friction between the tire and the road। এই টার্মিনোলজি গুলো একটু ডিটেলসে দেখে নিবে প্রত্যেকটা ফর্মুলার। What are the different type of intersection and how do you decide their design? At grade intersection, grade separation intersection and roundabout, এই তিনটে দেখে নিবে। What are the criteria for the design of highway curve? Radius of curve, transition curve, super elevation, widening the curve, এটা চারটে টার্ম আসবে। Discuss the importance of pavement maintenance and the common method used. The preventive maintenance, তোমার corrective maintenance আর rehabilitation। দেখো এই কোশ্চেনটা তোমার অনেকে করেছিল গতবার, যে what are the different type of road found in West Bengal? ওয়েস্ট বেঙ্গল অবশ্যই তোমার ন্যাশনাল হাইওয়ে আছে, মেজর তোমার দিজ আর মেজর রোড কানেক্টিং ইম্পর্টেন্ট সিটিজ অ্যান্ড স্টেট, এক্সাম্পল এনএস তোমার 12 আছে, এনএস 16 আছে, আরো কত আছে। স্টেট হাইওয়ে দ্য কন্ট্রোল ইম্পর্টেন্ট টাউনস উইথ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড নেইবারিং স্টেট। ডিস্ট্রিক্ট এমডিআর মেজর ডিস্ট্রিক্ট রোড, হ্যাঁ, দ্য কানেক্ট দ্য ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার অ্যান্ড আদার প্লেস উইদিন দ্য ডিস্ট্রিক্ট। রুরাল রোড ভিলেজ roads connecting rural area to the nearest road network. Urban roads within cities like Kolkata managed by municipal bodies। তোমার এইভাবে তুমি অ্যান্সার দিবে। Describe the challenge of a highway construction in the hilly region of West Bengal such as Darjeeling, ঠিক আছে। তোমার এখানে তোমার অ্যান্সার দিবে slope stability, the risk of landslide, necessities careful alignment, slope protection and retain structure, drainage issue, heavy rainfall in this region can cause sharp erosion requiring drainage system, accessibility, transporting material and machinery to a remote hilly area is challenging, environmental concern, the need to preserve the natural environment and avoid the deforestation to construction। এখানে দেখো এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, যারা নর্মালি দার্জিলিং ফার্জিলিং নর্থ সাইডে তোমার পোস্টিং আছো, বাড়ি আছে, দেখো তোমরা এটা। What are the key consideration for highway construction flood prone area? আরো একটা ইন্টারেস্টিং কোশ্চেন। What are the key consideration for highway construction in flood prone area of West Bengal? এখানে তুমি একটা ফ্লাড প্রোন এরিয়া আছে, এখানে তুমি হাইওয়ে কিভাবে কনস্ট্রাক্ট করবে। প্রথমে তোমার এলিভেশন, the roads should be elevated above the flood level, অবশ্যই তোমাকে হাইয়েস্ট ফ্লাড লেভেল থেকে উপরের রোডটাকে রাখতে হবে টু এনশিওরিং দ্য ইউজেবিলিটি ডিউরিং ফ্লাড। ফ্লাডে তুমি সেই রাস্তাটাকে ইউজ করতে পারো। ড্রেনেজ ডিজাইন,
adequate drainage system including culvert and side drain are critical to prevent waterlogging. এইসব এরিয়াতে প্রত্যেক কিলোমিটারে তোমার দুটো করে কালভার্ট লাগবেই, ঠিক আছে। embankment protection using protective measure like stone pitching তুমি দিতে পারো to prevent the erosion of embankment. Material selection, choosing material that can withstand prolonged exposure to water. তো কিছু কিছু ক্ষেত্রে তোমরা যখন অ্যান্সার গুলো দিচ্ছ একটু গুছিয়ে বলার এরকম ভাবে চেষ্টা করবে, মানে যে পয়েন্ট গুলো বললাম সেগুলো যেন থাকে। এটা কিন্তু খুবই কমন কোশ্চেন জিজ্ঞেস করে। What are the key consideration for high construction? এটা তো বললাম। Explain the significance of Benkelman beam method in pavement evaluation. দেখো বেঙ্কেলম্যান বিম মেথডটা এটা কিন্তু তোমরা অনেক সময় এমসিকিউ তে পড়েছো হয়তো। এটা কিন্তু ইউজ হয় তোমার যদি রাস্তা ওভারলে হয়, ঠিক আছে। তোমার যে রাস্তাগুলো বললাম যে ডাব্লিউএমএম, তারপর ডিবিএম, এসডিবিসি বা বিসি, ডিবিএম এর পর এসবিসি, বিটুমিনাস কমিট করার পর রাস্তা দেখা যাচ্ছে ডিএলপি শেষ, তখন তুমি আবার দেখা যাচ্ছে যে সারফেসিং করলে 7-8 বছর পর তোমাকে আবার ওভারলে করতে হচ্ছে, মানে আবার বিটুমিনাস লেয়ার চাপাতে হচ্ছে। বিটুমিনাস লেয়ার চাপাচ্ছ শুধু শুধু সারফেসিং নয়, সেটা বিটুমিনাস লেয়ার চাপালেও সেটা স্ট্রেংথেনিং হতে পারে যদি তোমার দুটো বিটুমিনাস লেয়ার থাকে, একটা বাইন্ডিং কোর্স একটা সার্ভিসিং কোর্স। তো ডিবিএম বিসি দিয়ে তুমি স্ট্রেংথেনিং করতে পারো, ঠিক আছে। এটা এরকম নয় স্ট্রেংথেনিং করতে গেলে শুধু ডাব্লিউএমএম পর্যন্ত যেতে হবে, এরকম নয়। তুমি দুটো লেয়ার তুমি স্ট্রেংথেনিং হয়ে আসে, এরকম তোমার একটার উপরে অধিক হয়ে গেলে সেটা সার্ভিসিং তোমার থাকছে না, সেটা স্ট্রেংথেনিং হয়ে যাচ্ছে। তুমি যখন ওভারলে করবে সেক্ষেত্রে তোমার বেঙ্কেলম্যান বিমটা লাগে। তোমার বিবিডি টেস্ট বলে এটাকে, বিবিডি টেস্ট। বিবিডি টেস্ট এটা আইআরসি তোমার 81, আইআরসি 81 তোমরা দেখে নেবে, এটা পুরো ডিজাইনটা তোমার পেয়ে যাবে। নতুন যে টেকনিক এই যে বিবিডিতে যেমন কি হয় ভার্টিক্যালি তোমার ওই যে তোমার যেটা মেজার করা হয় তোমার তার যে ডিফ্লেকশন, ঠিক আছে, আন্ডার স্ট্যান্ডার্ড লোড বলছে, মানে 50 মিটার পর পর 50 মিটার পর পর রাস্তার সাইডে তোমার পিট কেটে তার ডিফ্লেকশন দেখা হয়, যে তুমি একটা লোডেড গাড়ি পাঠাচ্ছ, লোডেড গাড়িতে রাস্তাটা কোনোভাবে ডিফ্লেক্ট হচ্ছে ভার্টিক্যালি, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমার এটা ইউজ হয় 50 মিটার পর পর রাস্তার মানে জিগজ্যাগ পথে। ধরো তো সাপোজ তুমি এখানে একটা পিট কাটলে, এখানে লেফট সাইড রাইট সাইডে, রাইট সাইড লেফট সাইড এরকম ভাবে তুমি বিবির চেষ্টা করতে হয়, ঠিক আছে, 50 মিটার পর পর, ঠিক আছে। কিন্তু ইদানিং নতুন টেকনিক একটা এসছে, সেটা হচ্ছে এফ ডাব্লিউডি, ফলিং ওয়েট ডিফ্লেক্টোমিটার টেস্ট। এখানে কি বলছে, এখানে সেম জিনিসই কিন্তু ওটা 50 মিটার ছিল, এটা হচ্ছে তোমার 130 মিটার ফলিং ওয়েট ডিফ্লেক্টোমিটার। এখানে 133 মিটার পর পর তোমার সেই পয়েন্টটা নিতে হয়, যে ডিফ্লেকশন ভ্যালুটা তাদের রেসপেক্টে সে রাস্তাটা যে ট্রাফিক লোড যাচ্ছে বা তার রেসপেক্টে তুমি যখন ডিজাইন করবে তার রেসপেক্টে তোমার ওই কত থিকনেস আসবে, আদৌ ওভারলে দরকার পড়বে কিনা, না অনলি সার্ফেসিং এই হবে, সেই কনক্লুশনটা আসা যায়, ঠিক আছে। তবে এখানে আসি, হোয়াট আর দ্য টাইপিক্যাল ফেলিওর মোড অফ বিটুমিনাস পেভমেন্ট। এটা আগে বললাম না তোমার রাটিং, ক্র্যাকিং, পথোস, স্ট্রিপিং, এটা তো আমি ডিসকাস করেছি এর আগে। হোয়াট আর দ্য ইন্ডিয়ান রোড কংগ্রেস আইআরসি ইনফ্লুয়েন্স দ্য রোড ডিজাইন কনস্ট্রাকশন। তো এখানে বলেছে আইআরসি সেট স্ট্যান্ড অ্যান্ড গাইডলাইন দ্য রোড ডিজাইন কনস্ট্রাকশন অ্যান্ড মেনটেনেন্স which are followed by the Public Works Department and other agencies in West Bengal. These standards ensure uniformity and quality in highway projects across the state. What are the benefit of using fly ash? এটা তোমার অনেক ইউজ ফ্লাই অ্যাশ ইন রোড কনস্ট্রাকশন, পার্টিকুলারলি ইন ওয়েস্ট বেঙ্গল। দেখো কিছু কিছু ক্ষেত্রে তুমি ফ্লাই অ্যাশ যখন ইউজ করবে তোমার ইকোনমিক বেনিফিট একটা আসবে, এনভায়রনমেন্টাল বেনিফিট একটা আসবে, ইমপ্রুভ পেভমেন্ট তোমার পারফরমেন্স, তোমার ফ্লাই অ্যাশ ইমপ্রুভ দ্য স্ট্রেংথ অ্যান্ড ডিউরেবিলিটি অফ রোড সাববেস,
and can be used in soil stabilization, ঠিক আছে। তো যে তুমি ফ্ল্যাশটা পাচ্ছ, সাপোজ ফ্ল্যাশ দিয়ে তুমি ইউজ করতে পারো, বা অনেক সময় এখন রোড কনস্ট্রাকশন করছে যখন এনএইচ, তোমরা দেখবে এখানে থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে, সেটা কোলাঘাটা হতে পারে, এখানে ফারাক্কা হতে পারে, এসব নিয়ারেস্ট যেটা আছে সেখান থেকে, সেগুলো তো তোমার ওয়েস্টেজ, তো সেখান থেকে তোমার মালটা নিয়ে এসে রাস্তার কাজে লাগাচ্ছে। তো এটার সঙ্গে আরো কিছু স্টেবিলাইজেশন করছে, মানে সেই জিনিসটা বেশি তোমার ডিউরেবিলিটি থাকছে তার, ঠিক আছে। এটা কিন্তু ইউজ হচ্ছে এখন ফ্ল্যাশ, তোমার বিভিন্ন এনএইচ ফেনএইচ এখন বেশি ইউজ করছে। তোমার তার একটা অবশ্যই সায়েন্টিফিক একটা কারণ আছে, সেটা বললাম। Discuss the procedure and importance of soil stabilization and highway engineering. সয়েল স্টেবিলাইজেশন কেন করা হয়? এখন নর্মালি একটা জিনিস দেখবে, হাইওয়ে তুমি নর্মাল কনস্ট্রাকশন করবে, তার সিভিয়ার ভ্যালু নট লেস দেন 5, হ্যাঁ, সিভিয়ার নট লেস দেন 5 হওয়া চলবেই না। যদি সিভিয়ার ভ্যালু নট লেস দেন 5 হয়, সেই ক্ষেত্রে সেই সয়েলটা তোমাকে ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে। তুমি procedure বলতে soil stabilization involve the mixing the soil with stabilizing agent like lime, cement and fly ash to enhance its properties. It is particularly important in West Bengal where clay soil are prevalent. Importance: stabilization improve the load bearing capacity, reduce permeability and minimize the risk of pavement failure, especially in area with poor subgrade soil, যেখানে সেখানে তোমার সয়েল স্টেবিলাইজেশন করতে লাগে, ঠিক আছে। এটা কিন্তু খুব ভালো কোশ্চেন থাকবে। What is the role of PPP, public private partnership, in highway development in West Bengal? দেখো, ওয়েস্ট বেঙ্গল তুমি পিএসসি দিচ্ছ, মানে এই টার্মগুলো তোমার জানতে হবে। পিপিপি allow the mobilization of private section expertise, efficiency and funding in highway project. This model is used to develop the infrastructure while reducing the financial burden on the government, ঠিক আছে। আর how is the pavement design process adapted for the climate condition of West Bengal? এখানে বলছে যে the pavement design must account for high rainfall, humidity and temperature variation. This include selection appropriate material that is modified bitumen, ensuring proper drainage and considering seasonal variation in traffic load. এটা তোমরা দেখবে। আর কোশ্চেন আছে, হোয়াট আর দা বেসিক কম্পোনেন্ট অফ এ ফ্লেক্সিবল পেমেন্ট, এর আগে বললাম যে সাবগ্রেড, সাববেস, বেস কোর্স আর সারফেস কোর্স, ঠিক আছে। এক্সপ্লেন দ্য পারপাস অফ ক্যাম্বার ইন রোড কনস্ট্রাকশন, এটা এটা কিন্তু অনেকে কোশ্চেন করেছিল। ক্যাম্বার ইজ দ্য, এটাও বললাম, দ্য স্লোপ প্রোভাইড টু দ্য রোড সারফেস in the transverse direction, typically to facilitate drainage. It helps in preventing water accumulation on the road surface, reducing the risk and skidding and enhancing road safety. What are the common method used for maintenance the bituminous road? তুমি বিটুমিনাস রোড যখন কাজ করবে, তুমি দেখবে রাস্তাটা খারাপ হয়ে যেতে পারে, সেটা তুমি থ্রু আউট আবার প্রজেক্ট করা সম্ভব নয়, সেক্ষেত্রে ওই এনসি কে দিয়ে, যদি রাস্তাটা ডিএলপির মধ্যে থাকে, তুমি কি করবে, তুমি প্যাচিং করবে, প্যাচিং পটহোলস করতে পারো। ওখানে তো রাস্তায় গর্ত হয়ে গেছে, কিছু জায়গায় সারফেস খারাপ হয়ে গেছে, তো প্যাচিং রিপেয়ারিং করবে। তো প্যাচিং, ফিলিং পটহোলস অ্যান্ড ডিপ্রেশন উইথ সুইটেবল ম্যাটেরিয়াল। ধরো এখানে সাপোজ 11.2, 13.2, মানে প্রিমিক্সিং এ যে মালটা হচ্ছে সেটা দিয়ে তোমার তোমার সারফেসটা খারাপ হলে সারফেসটা করতে পারবে, ঠিক রেকটিফাইড। আর তুমি পটহোলস হলে সেই জায়গাটা তুমি ফিলিং পটহোলস ম্যাটেরিয়াল, হ্যাঁ, তুমি তুমি দুরকম পটহোলস ম্যাটেরিয়াল লাগে, 60-40 রেশিওতে তোমার ইউজ হয়, তুমি সেটা ইউজ করতে পারবে। 2.4 এর পাথর ইউজ করতে পারবে। আর যদি তুমি দেখা যাচ্ছে পটহোলসের থিকনেস কম হচ্ছে, ধরো তোমার একটা রাস্তায় পটহোলস হয়েছে, ঠিক আছে, তোমার রাস্তায় এই একটা পটহোলস হয়েছে, হ্যাঁ, এই পটহোলসে তুমি মেপে দেখলো থিকনেস তোমার হচ্ছে
70 হতেই পারে, কারণ তোমার বিটুমিনাস ডিপিএম করেছো 50, আর তারপরে বিসি করেছো তুমি 30, তাহলে 80, 80 বিটুমিনাস ছিল, তার মধ্যে তোমার পটলস হয়েছে তোমার 70, হতেই পারে হিউজ ট্রাফিক লোড গেছে, বা সেই জায়গাটায় তোমার বিশেষ করে গাছ আছে, জল ওয়াটার লগিং এরিয়া হতে পারে, সেক্ষেত্রে বিটুমিনাস বন্ডটা ছেড়ে গিয়ে তোমার পটলস হতেই পারে, ঠিক আছে, বা মিক্সিং এর কোনো সমস্যা হতে পারে। 70 তোমার পটলস হয়েছে। আর একটা জায়গায় তুমি পটলস দেখছো এরিয়াটায়, তোমার ছোট পটলস হয়েছে, ঠিক আছে, এটা না 50 পটলস হয়েছে, 50 এখানে তুমি 70 যে জায়গায় পটলস হয়েছে সেই জায়গাটা তুমি বড় সাইজের পাথর হলেও কোনো অসুবিধা নেই, তুমি এখানে 3 রকম পাথর দিতে পারো, 22.4 দিতে পারো, তুমি 11.2 দিতে পারো, 5.6, এটা তুমি 30-30-40 দিতে পারো রেশিওতে, ঠিক আছে। আর এখানে তুমি 2 রকমের পাথর তোমার দিলেই হবে, এখানে তুমি তুমি 22.4, 11.2 দিয়ে তুমি এটা করতে পারো, ঠিক আছে। এবার দেখো কিছু কিছু ক্ষেত্রে মানে তোমার পরফোর্সের স্ট্যান্ডার্ড কোনো স্পেসিফিকেশন কোডে বলা নেই যে এত গ্রেডই লাগবে বা তার পার্সেন্টেজ এতই হতে হবে। আর যেটা বলা আছে সেটা হচ্ছে তোমার ওই রেডিমিক্স পটলস রিপেয়ারিং উইথ সেলমেক। হ্যাঁ, সেলমেক অনেক সময় তোমরা জিজ্ঞেস করতে পারে পটলস রিপেয়ারিং, আগে ছিল নাম সেলমেক, এখন এসমেক হয়ে গেছে। এসমেক এটা রেডিমিক্স বিটুমিনাস, তুমি ওই জায়গাটা জাস্ট ওখানে যে জায়গাটা পটল হয়েছে সেই জায়গাটা পরিষ্কার করে দিয়ে দিলেই, গাড়ি দিয়ে রোল করে দিলেই তোমার কম্পাকশন হয়ে যায়, ঠিক আছে। এমার্জেন্সি পারপাসে সেটা ইউজ হয়। তোমার পার 50 কেজি একটা ব্যাগ থাকে, তোমার পার ব্যাগে প্রায় রেট ভালো আছে, পার ব্যাগে প্রায় 1200 টাকা করে রেট আছে, ঠিক আছে। এগুলো কিন্তু তোমাকে যারা সাইডে কাজ করছো তারা জানবে না। কিছু কিছু জিনিস ইন্টারভিউ ব্যাপারটা তো অন্য, তোমরা থিওরি এটা পড়েছো, যারা প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করো থিওরি তোমাদের রিটেনে লেগে গেছে, ইন্টারভিউ জিনিসটা একটু অন্যরকম। এখানে ডিপার্টমেন্টের স্যাররা থাকেন, তো তো অ্যাকচুয়ালি কাজকর্ম কি করছে না হচ্ছে সেগুলো, বিশেষ করে রোডস অনেকটা একটা ভাইটাল পয়েন্ট, পিডাব্লিউডি বলো বা আইএনডাব্লিউডি বলো, পিএইচই হলে তোমার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যানটা খুব ভাইটাল। তোমরা পারলে যারা পিএইচই তে আছো তারা তোমরা একবার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান, যারা পিএইচই ফার্স্ট অপশন দিবে একবার ভিজিট করে আসতে পারো, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান বা ওয়াটার ডিজার্ভে কিভাবে কাজ করছে তোমাদের নিয়ারেস্ট ডিস্ট্রিক্টে, সেটা তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে, ঠিক আছে। মানে যারা প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করছো, আর যারা একদম ফেসে আসছে তাদের ক্ষেত্রে একদম পুরো থিওরিক্যাল কোশ্চেন। এবার ম্যাক্সিমাম যারা পাস করেছে, আমি অ্যানালাইজ করে যতটুকু বুঝলাম ফ্রেশার্স পার্সেন্টেজ খুবই কম। তোমরা অনেক আগে বিটেক বলো বা ডিপ্লোমা বলো বা এমটেক বলো অনেক আগেই পাস করে আসো। এবার ওয়েস্ট বেঙ্গল তোমার 2018 পরে পিএসসি, মানে 2022 যে ফর্ম ফিল আপ করেছো, এবার 2022 ফর্ম ফিল আপ করে 2024 তুমি ইন্টারভিউ দিচ্ছ, এই 2 বছর, এই 2 বছরে কি তুমি নিজেকে ফ্রেশার্স বলতে পারবে? 1 নম্বর কোশ্চেন। কারণ যদি বলো যে না আমি সরকারি চাকরি ছাড়া অন্য চাকরি করবো না, বলে শুধু পড়াশোনায় করেছি, এটা কিন্তু কোনো অ্যান্সার নয়। এরকম বলে তো বলবে যে তোমার ইন্টেনশন অন্যরকম, ভালো লাগছে না আমার, ঠিক আছে। তুমি সরকারি কেন চাকরি করবে, তুমি যে কোনো ফার্মে ঢুকলে না কেন, কাজ শেখার জন্য বলো, বা যদি তুমি তুমি ভয় পাও নিশ্চয়ই কাজ করতে, তুমি টিচিং লাইনে যেতে পারতে, বা তুমি যে কোনো প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করতে পারতে কন্ট্রাক্টরের আন্ডারে, কিন্তু বসে থাকাটা খুব tough। আমি এই কারণেই বলছি, একটা ছেলে ধরো খুব ফ্রেশার্স হলেও তার ডিপ্লোমা ডিগ্রি যে কোয়ালিফিকেশনটা বা সার্টিফিকেটটা সেটাও কিন্তু তোমার আছে 2022-এর আগেই হতে হবে। যে টাইমটা বলেছে যে 21/7/2022, তো 21/7/2022 থেকে আজকে 2024-এর 31/8/2024, এই যে 2 বছর 1 মাস, এই টাইমটা তুমি নিজেকে ফ্রেশার্স বলতে পারবে? ফ্রেশার্স কেন কোনোদিনই বলতে পারবে না তুমি। হয় তোমার কাজ করার ইচ্ছা নেই, বা তুমি ভীতু, বা তোমার তুমি বেশি কাজ করতে চাও না, এইসবই তার নেগেটিভ অ্যান্সার গুলো, ঠিক আছে। তো আমার প্র্যাকটিক্যালি যেটা মনে হয়েছে যে 2 বছর ধরে যারা শুধু পড়াশোনা করছো, পড়াশোনার পাশাপাশি কোনো না কিছুতে ঢুকেছো তোমরা, তো তারা অনেকটাই একটু হলো আর কি এগিয়ে আছো তোমরা, ঠিক আছে। তো
এবার অনেকে বলতে পারে যে ফ্রেশার্স ক্যান্ডিডেট তাহলে কি করব আমরা, এই করব। দেখো অ্যাকচুয়ালি সিভিল এমন একটা তোমার ব্রাঞ্চ যেখানে তোমার কাজ শিখতে চাইলে অনেক রকম তার আছে, প্ল্যাটফর্ম আছে। তুমি যদি কাজ শিখতে চাও, আর যদি ভাবো যে না তুমি আরামে সরকারি চাকরি করতে চাও, এরকম চিন্তা ভাবনা থাকে, তো এটা কিন্তু অনেক ক্ষেত্রেই যারা গতবার রিটেনে খুব ভালো ছিল 2016 পিএসসি তে, তো অনেকে জিজ্ঞেস করেছিল যে এই যে গ্যাপটা, এই গ্যাপটাতে তুমি কি করলে। তো বলবো আমি সি ফ্রেশার্স ক্যান্ডিডেট স্যার, আমি রিটেনে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, আহ, সরকারি চাকরি ছাড়া অন্য চাকরি করব না, এরকম নেগেটিভ কথাবার্তা বলাতে কিন্তু তার এই রিটেনে ইন্টারভিউ কাট অফ ক্লিয়ার হয়নি, ঠিক আছে। তাই কিন্তু সে 40 নম্বরটাও দেয়নি, বলে চাকরিটা সে পায়নি। আহ, তো কিন্তু এবার তোমাদের সে ভয়টা নেই, এবার তোমাদের তো ইন্টারভিউ কাট অফ নেই, তোমরা ওভার চাকরি পেয়ে যাবে, কিন্তু ইন্টারভিউ নাম্বারটা যেন ভ্যারি না করে সেটার দিকে একটু নজর দেবে। কারণ যারা কাজের মধ্যে আছো তার কাজ রিলেটেডই কোশ্চেন করবে, মানে সেই কাজে তুমি আদৌ করেছো কিনা কি জানো, বৃত্তান্ত নিয়ে কোশ্চেন করবে, ঠিক আছে। তো তোমার ফিল্ডটা থেকে ম্যাক্সিমাম ফোকাস দিবে। যারা ফ্রেশার্স বলে ইন্টারভিউ দিচ্ছে তাও অসুবিধা নেই, কিন্তু তোমরা সাবজেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ ল্যাবরেটরি টেস্টগুলো খুব ভালোভাবে একটু দেখবে, ঠিক আছে। তো নিজেকে প্রশ্ন করো না তোমরা অ্যাকচুয়ালি তার অ্যান্সার কি দেবে বা কি ভেবে রেখেছো। হ্যাঁ, এবার কিছু কিছু দেখো মিথ্যা কথা বলতে, একটা মিথ্যা কথা বললে অনেকগুলো মিথ্যা কথা বলতে হয়। ইন্টারভিউ এমন একটা জিনিস, কোনো সময় মিথ্যা কথা বলে তুমি পার পাবে না, ঠিক আছে। ওরা ঠিক বুঝে যাবে, মানে ওখানে তুমি একটা মিথ্যা কথা, ওরা তোমার থেকে আরো বড় বড় পণ্ডিত, ঠিক আছে, যারা ইন্টারভিউ নেবে তোমার। তো সেখানে যেটা সত্যি সেটাই বলবে, যেখান থেকে তোমাকে কোশ্চেন অ্যাটাক করে তুমি তার অ্যান্সার গুলো দিতে পারো অ্যাকচুয়ালি, ঠিক আছে। আমি বেশি বলে দিলাম, বেশি জায়গায় কাজ করেছি মানে ইন্টারভিউ বেশি নম্বর আমার ক্যারি করবে, একদমই ভুল ধারণা এটা। এমন কিন্তু কিছু বলে দিবে না যেখান থেকে কোশ্চেন টাফ লেভেলের হয়, বা যেগুলো তুমি কাজ হয়তো করেছো বাট তার তোমার বেসিক কনসেপ্ট, তার ড্রয়িং সম্পর্কে বলো, তুমি ব্রিজ করেছো, তোমার ড্রয়িং সম্পর্কে তোমার কনসেপ্ট নেই, তুমি হয়তো ব্রিজ করেছো, গেছো এসো কাস্টিং দেখেছো, এটা মানে ব্রিজ করা নয়। আর এখান থেকে ইন্টারভিউ অ্যাটেন্ড করা খুব টাফ। তুমি বিয়ারিং সম্পর্কে কনসেপ্ট যদি থাকে, ডাটওয়াল ফিনওয়াল কনসেপ্ট যদি থাকে, তোমার সাপোজ ওয়েল সিঙ্কিং পাইলিং কি করে পাইল ক্যাপ কি, সিসমিক অ্যারেস্টার, তোমার ওই মেন গার্ডার ক্রস গার্ডার, স্ল্যাব থিকনেস ফুটপাথ, ওভারঅল যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে, যদি তুমি সত্যি করে থাকো, তবে তুমি বলতে যাবে, আদারওয়াইজ বলে ফেসে যাবে, এরকম যেন না হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো যে যে ফিল্ডটাতে তুমি বেশি স্ট্রং সেই জায়গাটা আগে তুমি বলো, যে কোন জায়গাটা তুমি স্ট্রং, সেগুলো আগে বেশি ভাবে তুমি ফোকাস করো। এবার তোমাকে জানতে চাইবে যে তুমি এখন কি করছো, বা তোমার কি কি সাবজেক্ট পড়েছো যারা একদম ফ্রেশার্স। তো তোমার অ্যাকচুয়ালি যেটা তুমি ভালো জানো সেখান থেকে প্রথমে কোশ্চেনটা স্টার্ট হবে, ঠিক আছে। তারপরে একটু ঘাটাবে আর কি। যাই হোক, টেনশনের কোনো কারণ নেই, ইন্টারভিউ স্যার একটা ভালোই হবে। কোশ্চেন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রিজিড অ্যান্ড ফ্লেক্সিবল পেমেন্ট, এটা ধরো কমন কোশ্চেন, ঠিক আছে। রিজিড পেমেন্ট অ্যান্ড ফ্লেক্সিবল পেমেন্ট, তোমার flexible payment composed of multiple layer with the top layer being bituminous. They distribute traffic load by deformation of layer and are suitable for lower traffic load. Rigid pavement হচ্ছে made of concrete slab that spread the load over a wider area due to their rigidity. They have a longer lifespan. অবশ্যই তোমার তার জন্য ডিএলপিও বেশি থাকে ফ্লেক্সিবল থেকে রিজিড পেমেন্টের, বাট আর মোর এক্সপেন্সিভ and require joint to accommodate expense and contraction. তো হাই ইঞ্জিনিয়ারিং মোটামুটি আমি যতটা পেরেছি রেডি করে দিয়েছি, তারপরে আরো কিছু আমি রেডি করে দেবো তোমাদের, এগুলো তোমরা আপাতত পড়তে থাকো। কোশ্চেন আনসার এখান থেকে কি কি করে মোটামুটি মোটামুটি তোমরা বুঝে গেলে, মানে যেগুলো অ্যাকচুয়ালি ইন্টারভিউর কোশ্চেন। তুমি জিওমেট্রিক ডিজাইন আর পেভমেন্ট